হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথস ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। ঘড়ির কাটায় 7:30 এবং আমরা এসে গেছি আবার একটা নতুন সেট নিয়ে। সেট 15, 15টি গুরুত্বপূর্ণ কোশ্চেন গণিতের। ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির পরীক্ষা যারা দেবে তাদের জন্য এই আমাদের সেটটা। চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া রয়েছে, আর যারা যারা কিন্তু ক্লাসগুলো করছো রেগুলারলি তাদেরকে বলছি তোমরা বন্ধুদের সাথেও শেয়ার করে দিতে পারো। এই লাইভ ক্লাসটা তোমরা কিন্তু শেয়ার করে দিতে পারো এবং অবশ্যই কিন্তু ক্লাস কিরকম লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না। আর যদি কোনো রকম কোনো ডাউট থাকে বা আমার কোনো কোশ্চেন যদি মনে হয় ভুল হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না, ভুল হতেই পারে, তো সেটাও কিন্তু আমাকে রেকটিফাই করে দিতে ভুলো না। ঠিক আছে, চলো থ্যাংক ইউ এভরিওয়ান, শুরু করছি। থ্যাংক ইউ বলেই শুরু করছি এতদিন জুড়ে থাকার জন্য। চলো দেখো না, প্রথম কোশ্চেনটা দেওয়া আছে কি, সোনা জলের তুলনায় 19 গুণ ভারী এবং তামা জলের তুলনায় 9 গুণ ভারী। সোনা ও তামা কি অনুপাতে মেশালে নতুন ধাতু সংকটটি জলের তুলনায় 15 গুণ হবে? তাহলে এই ধরনের অঙ্কটার জন্য ডাইরেক্ট করে দেবে অ্যালিগেশন। কি করবে, এখানে একদিকে লিখবো সোনা, একদিকে লিখবো তামা, একদিকে লিখবো সোনা, একদিকে লিখবো তামা। সোনা মানে গোল্ড জি, আর তামা মানে কপার সি। তাহলে সোনা জলের, আমরা জলের সঙ্গে কত গুণ ভারী তার কম্পেয়ার করছি। তাহলে এদিকে দেখছি 19 গুণ ভারী, এদিকে 9 গুণ, আর ওভারঅল মেশানোর পরে হয়ে গেছে 15 গুণ ভারী। তাহলে কোনাকুনি আমরা বিয়োগ করে দেবো। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 4, এখান থেকে হয়ে যাচ্ছে 6, তাহলে 6:4 হয়ে যাচ্ছে আমাদের রেশিও। এটাকে আরো ছোট করে গেলে 2 দিয়ে কেটে দাও, 3:2 হয়ে যাবে রেশিও। অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। পরের কোশ্চেনটা কি দেওয়া আছে, 15 কিলোমিটার বেগে গতিশীল কোন একটি রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। যদি মালগাড়ির দৈর্ঘ্য 125 মিটার হয় তাহলে তার বেগ কত কিলোমিটার পার ঘন্টা ছিল? তাহলে কি হচ্ছে, দেখো মালগাড়িতে বসে থাকা ব্যক্তি দেখছে, তাই না? যে মালগাড়িতে, রেলগাড়িতে বসে থাকা ব্যক্তিটি দেখছে তাকে অতিক্রম করছে। তাহলে কাকে অতিক্রম করছে? তাকে অতিক্রম করছে, অর্থাৎ ব্যক্তিটাকে অতিক্রম করছে। তাহলে ব্যক্তিটাকে অতিক্রম করছে, তাহলে এখানে ব্যক্তিরও গতিবেগ আছে, মালগাড়িটারও গতিবেগ আছে। 6 সেকেন্ডে অতিক্রম করেছে। তাহলে 6 সেকেন্ডে যদি অতিক্রম করে, যে ডিস্টেন্সটা অতিক্রম করেছে সেটা হচ্ছে কি, ডিস্টেন্সটা যেটা অতিক্রম করেছে সেটা হচ্ছে, যদি মালগাড়ি ট্রেনটাকে অতিক্রম করতো তাহলে ডিস্টেন্স হতো মালগাড়ি প্লাস ট্রেন, কিন্তু এখানে মালগাড়িটি অতিক্রম করেছে ব্যক্তিটাকে, তাহলে যে ডিস্টেন্সটা অতিক্রম করছে সেটা হচ্ছে মালগাড়িটার, অর্থাৎ 125 মিটার। কত সেকেন্ড অতিক্রম করেছে? টাইম 6 সেকেন্ডে। তাহলে 6 সেকেন্ডে যদি 125 মিটার অতিক্রম করে তাহলে কোন স্পিডে অতিক্রম করেছে, এবং সেই স্পিডটা কি হবে? রিলেটিভ স্পিড। কেন রিলেটিভ স্পিড হবে? আপেক্ষিক গতিবেগ। কেন রিলেটিভ স্পিড হবে? কারণ এখানে যে মালগাড়িটি অতিক্রম করছে ব্যক্তিটাকে, যে ব্যক্তিটা একটা ট্রেনে বসে আছে, যে ট্রেনটা গতিশীল। তাহলে সেই জন্য যখন দুটো জিনিস গতিশীল থাকবে তখন যে স্পিডটা পাই সেটা হচ্ছে রিলেটিভ গতিবেগ বা আপেক্ষিক গতিবেগ। তাহলে এখানে আমরা আপেক্ষিক গতিবেগ ইকুয়াল টু পেয়ে যাচ্ছি কি, 125/6 দূরত্ব বাই সময়। তাহলে এই যে গতিবেগটাকে, এটা কি আছে? এটা কি মিটার পার সেকেন্ডে আছে, এটা কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কি করতে হবে? এটা কিলোমিটার পার আওয়ারে করতে গেলে 28/5 দিয়ে গুণ করে কিলোমিটার পার আওয়ার করলাম। তাহলে 5 25 125 3, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 75 মিটার কিমি পার আওয়ার। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। তাহলে এই গতিবেগটা কোন দুটো সংমিশ্রণে আছে? একটা এইদিকে যাচ্ছে আর উল্টো দিকে একটা। তাহলে এইদিকে যদি কারো গতিবেগ হয় এটা এক্স, আর এইদিকে যদি গতিবেগ হয় এক্স, তাহলে এই যে যেটা আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু। তাহলে অলরেডি একটা দেয়া আছে 45, তাহলে একটা কত হবে? 30। অর্থাৎ মালগাড়ির গতিবেগ কত হয়ে যাবে? মালগাড়ির দৈর্ঘ্য যদি এটা দেয়া থাকে তাহলে তার গতিবেগ হয়ে যাবে 30। ক্লিয়ার? কারণ এই যে গতিটা পাচ্ছি এটা হচ্ছে একটা রিলেটিভ স্পিড, এই জন্য। চলো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে কোনো দূরত্ব 8 ঘন্টায় 48 মিনিটে অতিক্রম করে এবং স্রোতের অনুকূলে সমদূরত্ব 4 ঘন্টায় অতিক্রম করে। তাহলে নৌকার বেগ ও স্রোতের গতিবেগের অনুপাত কত? তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রতিকূলের গতিবেগ, অর্থাৎ প্রতিকূলে গতিবেগ দেখতে পাচ্ছি কত? প্রতিকূল মানে হচ্ছে, আমরা মনে রাখবো আপস্ট্রিম, প্রতিকূলকে আমরা ইউ লিখছি। প্রতিকূলের কত ঘন্টায় যাচ্ছে? নির্দিষ্ট দূরত্ব। তাহলে প্রতিকূলে দূরত্বের অনুপাত দেখতে পাচ্ছি, টাইমের অনুপাত। তাহলে প্রতিকূল আর অনুকূলের দূরত্বের সময়ের অনুপাত দেখতে পাচ্ছি। এখানে টাইমের রেশিও কার? প্রতিকূল আর অনুকূল। তাহলে প্রতিকূলে 8 ঘন্টা 48 মিনিট, 8 ঘন্টা 48 মিনিটকে আমরা ছোট করব, মানে ঘন্টায় করব। তাহলে 48/60 হয়ে যাবে 4/5, অর্থাৎ 5 × 8 = 40, 4
44/5 ঘন্টা, তাহলে প্রতিকূলে সময় লাগছে 44/5 আর অনুকূলে লাগছে 4। এটাকে আমরা একটু সহজ করে নিলে 4, 11 এবং 44, তাহলে অনুকূল আর প্রতিকূলে হচ্ছে সময়ের অনুপাত 11:5। নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূল এবং প্রতিকূল এবং অনুকূলের সময় হচ্ছে 11 আর 5। মনে রাখবো, নির্দিষ্ট দূরত্ব যদি থাকে সময়ের অনুপাত যা থাকবে গতিবেগের অনুপাত হয়ে যাবে তার উল্টো, অর্থাৎ গতিবেগের অনুপাত হয়ে যাবে 5:11। তাহলে গতিবেগের অনুপাত যদি 5:11 হয়ে যায়, এরপর আমাদের দরকার কি, নৌকার বেগ তার সাথে স্রোতের বেগের অনুপাত বার করা। স্রোত এটা আমাদের দরকার। তো মনে রাখতে হবে একটা জিনিস, নৌকার গতিবেগ সবসময় মনে রাখবো অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আর স্রোতের গতিবেগ কত, অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। ডি মানে হচ্ছে, আবারও বলছি, ডি মানে আমরা এখানে বলি ডাউন স্ট্রিম, আর ইউ মানে কত, আপস্ট্রিম। অর্থাৎ ডাউনে মানে হচ্ছে অনুকূলে, আমার পরে আছে, ডাউন মানে হচ্ছে অনুকূল আর আপস্ট্রিম মানে হচ্ছে প্রতিকূল। তাহলে নৌকার বেগ বার করার জন্য এটা করতে হয়। এবারে যদি এদের রেশিও করি, 2 2 কেটে যাবে, তাহলে নৌকার বেগ মানে হচ্ছে ডি প্লাস ইউ। রেশিওর জন্য যদি আমরা অনুকূল আর প্রতিকূলের রেশিও পেয়ে যাই, দিয়ে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগের রেশিও করতে হয়, তাহলে বি প্লাস ইউ আর ডি মাইনাস ইউ, অর্থাৎ এই দুটোই যোগ করে দেবো। তাহলে 11 আর 5 কত হবে, 16, আর ডি মাইনাস ইউ 11 থেকে 5 বিয়োগ করলে কত হবে, 6। দিয়ে আরো ছোট করে নাও, তাহলে অ্যান্সার হবে 8:3। এটা দারুণ ট্রিক, কোন রকম এক্স ওয়াই জেড কিছু ধরার দরকার নেই। এই বেসিক ফান্ডাটা যদি জেনে রাখি তাহলে খুব ইজিলি হয়ে যায়। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা। একটি কাজ এ 10 দিনে, বি 12 দিনে, সি 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করার 2 দিন পরে এও কাজ সম্পন্ন হওয়ার 4 দিন আগে সি চলে যায়। কাজ শুরু করার 2 দিন পরে যাচ্ছে এ, আর শেষ হওয়ার 4 দিন আগে চলে যাচ্ছে সি। তাহলে কাজটা শেষ হতে কতদিন লেগেছিল? তাহলে আমরা কে কত কাজ করতে পারে এক এক দিনে সেটা আগে বার করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ একদিনে 10টা কাজ করে, বি একদিনে 15টা কাজ করে, 12টা কাজ করে, সি একদিনে 15টা কাজ করে। তাহলে টোটাল যদি 60টা কাজ হয়, এ একদিনে 6টা করে, বি একদিনে 5টা করে, সি একদিনে 4টে করে। এটাই হচ্ছে আমাদের এফিসিয়েন্সি, অর্থাৎ এক এক দিনে কাজ করার ক্ষমতা। এটা আমরা দেখতে পেলাম। তাহলে কে কদিন কাজ করেছে, তারা একসাথে কাজ করার 2 দিন পরে এ চলে গেছে। তাহলে এ কাজ করেছে কেবলমাত্র 2 দিন, বি যতদিন কাজ হয়েছে ততদিনই করেছে। অর্থাৎ আমি যদি বলি মোট এক্স দিন কাজ হয়েছে, তাহলে বি কিন্তু টোটাল এক্স দিনই কাজ করেছে। সি কদিন কাজ করেছে, যতদিন শেষ হয়েছে তার 4 দিন আগে চলে গেছে, তাহলে সি কাজ করেছে এক্স মাইনাস 4 দিন। কে কদিন কাজ করেছে আমরা দেখবো। আবারও বলছি, এ 2 দিন কাজ করে পালিয়ে গেছে, বি যতদিন কাজ হয়েছে ততদিন করেছে, অর্থাৎ টোটাল যদি এক্স দিন লাগে এক্স দিন কাজ করেছে বি, আর সি তার থেকে 4 দিন কম, অর্থাৎ এক্স মাইনাস। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ প্রতিদিন দুদিন যদি কাজ করে, প্রত্যেকদিন 6টা করে, মোট 12টা কাজ করেছে এ। বি প্রত্যেকদিন 5টা করে কাজ থাকলে টোটাল করেছে 5x, আর সি প্রতিদিন 4টে করে কাজ করে থাকলে টোটাল কাজ করেছে 4x মাইনাস 16। তাহলে আমাদের টোটাল কতটা কাজ হচ্ছে, তাহলে টোটাল এরা 3 জন মিলে করছে কত, 5 আর 4 9x, 16 থেকে 4 বিয়োগ করলে, 16 থেকে 12 বিয়োগ করলে 4, তাহলে -4। তাহলে এটা ইকুয়াল টু দেখতে পাচ্ছি আমরা 64 পাচ্ছি, নাকি না? তাহলে9x এর ভ্যালু পাচ্ছি কত, 64। তাহলে x এর ভ্যালু পাচ্ছি 64/9, তাহলে অপশন ডি। তাহলে টোটাল কাজটা করতে, পুরো কাজটা করতে কত সময় লেগেছে, পুরো কাজটা করতে আমার সময় লাগলো 64/9 দিন। পুরো কাজটা করতে আমার সময় লাগলো 64/9 দিন। ক্লিয়ার? নেক্সট, এ এবং বি এর মাসিক আয়ের অনুপাত 5:6 এবং মাসিক ব্যয় 3:4 অনুপাতে রয়েছে। তারা যথাক্রমে 1800 এবং 1600 টাকা সঞ্চয় করে, তবে বি এর মাসিক আয় খুঁজে বার করুন। এই অঙ্কগুলো করার জন্য অনেক রকম প্রসেস রয়েছে। আমরা কিভাবে করব, একদম বেসিক মডেলে যদি আমি যাই, আমরা দেখব এ আর বি এর মাসিক আয় দেওয়া রয়েছে। আমি যদি ধরে নিই যে এ এর মাসিক আয় 5x টাকা,
তাহলে ন্যাচারালি বি এর মাসিক আয় কত হবে 6x টাকা। তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলে পেয়ে যাই সঞ্চয়। আয় থেকে ব্যয় বিয়োগ করলে যেমন সঞ্চয় পেয়ে যাই, সেরকম আয় থেকে সঞ্চয় যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পেয়ে যাব ব্যয়। তাহলে আমরা আয় থেকে সঞ্চয় বিয়োগ করে ব্যয়ের অনুপাতটা দেখব। তাহলে এর আয় ছিল 5x টাকা, এই 5x থেকে ওর সঞ্চয় 1800 টাকা বিয়োগ করে দিলে কি পাবো এর ব্যয়। একই রকম ভাবে বি এর আয় থেকে বি এর সঞ্চয় বিয়োগ করে দিলাম, তাহলে কি পাবো বি এর ব্যয়। এবারে এটা এ এর ব্যয়, এটা বি এর ব্যয়, তাহলে তাদের অনুপাত দেওয়া আছে অলরেডি 3/4। এখান থেকে আমরা সলভ করে করতে পারি। তাহলে কত হচ্ছে 20x মাইনাস 4 8 রং 7200, এখানে হবে 18x মাইনাস 300 রং 4800। 18x টাকে এদিকে নিয়ে যাচ্ছে 2x, এদিকে 72x টাকে নিয়ে যাচ্ছে, তাহলে সেটা কত হবে 24x। তাহলে x এর ভ্যালু হয়ে যাচ্ছে দেখো 1200। তাহলে x এর ভ্যালু যদি 1200 হয়, বি এর মাসিক আয় চেয়েছে, তাহলে বি এর মাসিক আয় কত 6x। তাহলে 1200 গুণিত 6, তাহলে কত হয় 7200। ওকে 7200। ক্লিয়ার? চলো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এটাকে আরেকটু শর্ট পদ্ধতিতে যদি করি, একটু অন্যভাবে, সেটা কি, সেটা মনে রাখবো ক্রস মেথড। এটা অনেক সহজ হয়ে যাবে। কিরকম ভাবে করতে পারি দেখো, সিম্পল বিষয়, আমরা এর আর বি এর আয়টা লিখে দেবো। এ আর বি এর আয় কত 5:6, এটা হচ্ছে আয়। তারপরে আমরা ব্যয় লিখবো কত 3 আর 4। তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করলেই কি পাবো, তাহলে আয় থেকে ব্যয় কেন এসছে, যদি আমরা সঞ্চয়টা বিয়োগ করে দিই, তাহলে সঞ্চয় একজনের 1800 টাকা, একজনের 1600 টাকা, এটা আমরা নিচে লিখলাম। দিয়ে কি করব আমরা, দিয়ে আমরা কোনাকুনি গুণ করে ডিফারেন্স লিখব। তাহলে এখানে 4 5 20, এখানে 3 6 18, তাহলে ডিফারেন্স কত 20 থেকে 18 ডিফারেন্স হচ্ছে 2 ইউনিট। আবারও বলছি 4 5 20 আর 3 6 18, তাহলে 18 আর 20 ডিফারেন্স কত 20 মাইনাস 18 ডিফারেন্স, শুধু ডিফারেন্সটা কত হবে 2 ইউনিট। আর নিচেরটা তো ঠিক একই রকম ভাবে 300 রং 48 আর 4 8 রং 72, তাহলে 7200 আর 48 এর ডিফারেন্স বার করবো, সেটা কত হবে 2400। তাহলে 2 ইউনিটের ভ্যালু পেয়ে যাচ্ছে 2400, একই না? তাহলে 2 ইউনিটের ভ্যালু 2400, এই 2 ইউনিটটা কার আয়ের, এটা সবসময় আয়ের বেরোয়। তাহলে আয়ের 2 ইউনিট মানে যদি 2400 হয়, বি এর আয় চেয়েছে, এটা এ এটা বি, তাহলে বি এর আয় কত 6 ইউনিট, তাহলে 6 ইউনিট মানে কত 2 এর 3 গুণ, তাহলে এখানেও 3 গুণ করে দাও, তাহলে 3 24 7200, এটা হবে উত্তর। ক্লিয়ার? বোঝা গেছে? দেখো এই এত কিছু না করেও আরো একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কি অপশন দেখেই বলা যায় কিভাবে। বি এর আয় চেয়েছে, তাহলে বি এর আয়ের অনুপাত 5:6 এ আর বি এর, তাহলে উত্তর যেটা হবে সেটা 6 এর মাল্টিপলে হবে। তাহলে এটা 6 দিয়ে যায় না, দেখো 34 6 দিয়ে ভাগ যায় না, 6 দিয়ে এটা যেতে পারে, 7 দিয়ে 9 কে 10, এটা 3 দিয়ে যায় না, মানে 6 দিয়ে যাবে না, এই দুটো হতে পারে, এই দুটো হতে পারে, এই দুটো এলিমিনেট হয়ে গেল। এবারে আয় থেকে যদি আমরা সঞ্চয় বিয়োগ করে দিই, তাহলে আমরা ব্যয়ের অনুপাত পেয়ে যাব। তাহলে সঞ্চয় কত, বি এর সঞ্চয় কত 1600, তাহলে এখান থেকে 1600 বাদ দিলাম, এখান থেকে 1600 বাদ দিলাম, তাহলে এখান থেকে 1600 বাদ দিলে হয়ে যাচ্ছে 1100। এখান থেকে 7200 থেকে 1600 বাদ দিলে কত হবে, কত হবে অ্যান্সার 0 0 5600। তাহলে আমি দেখবো এখানের মধ্যে আবার কোনটা, এখানে লাস্টে কি আছে 4, 4 দিয়ে যায়, এই দুটোই 4 দিয়ে যাচ্ছে, মাসিক ব্যয় তো 4 অনুপাতে যাবে না, 3:4 অনুপাতে যাবে। তাহলে তো হচ্ছে না, এই দুটো কি আবার 4 দিয়ে, দেখতে পাবো কোনটা 4 দিয়ে যায় না, দুটোই 4 দিয়ে যাচ্ছে, তাহলে তো কিছু করার নেই, আমাকে করে দেখতে হবে। নাহলে এইভাবেও আমরা করতে পারি, এই ট্রিকটা আমরা অবলম্বন করতে পারি যে 2700 আর 7200 মধ্যে উত্তরটা হবে, ঠিক আছে। কিন্তু এখানে 3:4, এবারে করা যায়, এবারে ব্যাক ক্যালকুলেশন করে করা যায়, যদি এর 2700 হয় এর কত হবে, এইভাবে করা যায়, কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, তার থেকে ক্রস মেথডটা আমি দেখলাম যদি হয়ে যেত, তাহলে এটাও ট্রিক লাগিয়ে আমরা করতে পারি, দুটো অপশন তো এলিমিনেট করাই গেল। চলো পরের কোশ্চেনটা কি দেয়া আছে, দুটি পৃথক পাত্রে জল এবং অ্যালকোহলের অনুপাত 2:3,
এবং 4:5। নতুন মিশ্রণটি পেতে আমাদের দুটি পাত্রের মিশ্রণগুলি কোন অনুপাতে মিশ্রণ করতে হবে যাতে অনুপাতটা ফাইনালি 7:5 হবে। তাহলে এইটাকে আমরা কেমন করে করব? আমরা দেখে নেব, যে কোনো একটাকে ধরে করব। প্রথমটাতে জল আর অ্যালকোহলের অনুপাত দেওয়া আছে 2:3, পরেরটাতে 4:5, আর ফাইনালি হয়েছে 5:12। ভালো করে বুঝো, আমরা অনেক রকম ভাবে করতে পারি। আমি যেটা বলবো খুব ইজিলি, এটা হচ্ছে প্রথম মিশ্রণ 2:3, এটা সেকেন্ড মিশ্রণ 4:5, আর ফাইনালি এই দুটো মেশানোর ফলে হয়েছে কত? 7:5। তো আমরা প্রথম কাজ করব ইজিলি করার জন্য, আমি যেটা বলবো প্রত্যেকটাকে সমান করে নাও। এখানে টোটাল 5 আছে, এখানে টোটাল 9 আছে, এখানে টোটাল 12 আছে। তাহলে সমান করতে গেলে এই তিনটের এলসিএম বানাতে হবে। তাহলে এই তিনটের এলসিএম কত হবে? এই তিনটের এলসিএম কত হচ্ছে? হ্যাঁ, 9, 12 আর 5-এর এলসিএম কত হচ্ছে? 60। 60 আর 3 কত হবে? 180। এই প্রত্যেকটাকে 180 বানাতে হবে। 9, 12 আর 5-এর এলসিএম তুমি যদি দেখো, 9, 12, 5-এর এলসিএম কত? 180। তো এইটা করলে আমরা 180 বানাবো। তাহলে 180 বানাতে গেলে 5কে কত দিয়ে গুণ করতে হবে? 5কে গুণ করতে হবে 36 দিয়ে। 36 দিয়ে, তাহলে এটাকে 36 দিয়ে গুণ করো, তাহলে রেশিওটা হয়ে যাচ্ছে এখন 36 দুগুণে 72 আর 36 তিনে 108। ওকে, না গুণ করেও করতে পারি আমরা। এটাকে 180 করার জন্য 20 দিয়ে গুণ, তাহলে এখানে যাচ্ছে 80 আর এখানে যাচ্ছে 100। আর এটাকে গুণ করতে হয় 12, 15, 180। 12কে 180 দিয়ে গুণ করতে গেলে 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7, 15, 105 আর 15, 15, 75। এইটা রেশিও। এবারে যে কোনো একটাকে ধরো, হয় জল ধরো। ওকে, আচ্ছা, প্রথম কথা একটু বলে রাখি, এইখানে যেটা দেয়া আছে এগুলো জলের সাথে অ্যালকোহল, এটা দেয়া আছে, কিন্তু এখানে উল্টো দেয়া আছে, এটা দেয়া আছে অ্যালকোহল আর জল। তাহলে আমাদেরকে ঘুরিয়ে লিখবো, অর্থাৎ ওয়াটার আর অ্যালকোহল কত হবে? 75:175। এটা ভাবতে হবে, হ্যাঁ, কারণ আমাদের জল আর অ্যালকোহল দেয়া আছে, কিন্তু লাস্টটা দেয়া আছে অ্যালকোহল আর জল, শেষেরটার ক্ষেত্রে প্রথমে অ্যালকোহল, তারপরে দেয়া আছে ওয়াটার। কিন্তু তাহলে এটা ঘুরিয়ে দিলাম। এবারে যে কোনো একটা ধরে আমরা অ্যালিগেশন করব। যদি জলকে ধরে করি তাহলে দেখবো প্রথম মিশ্রণটাই ছিল 72, পরেরটাই ছিল 80, মেশানোর পর হয়ে গেছে 75। তাহলে কোন অনুপাতে মিশিয়েছি? কোনাকুনি অ্যালিগেশন করে দাও। তাহলে এদিকে 3, এদিকে হচ্ছে 5, তাহলে কোন অনুপাতে মেশাচ্ছি? অ্যান্সার হয়ে যাচ্ছে 5:3। বোঝা গেল? তুমি চাইলে এখানে অ্যালকোহল ধরে করতে পারো। প্রথমেরটা অ্যালকোহল 105, পরেরটাতে 100, আর ফাইনালি হয়ে গেছে কত? 105। তাহলে বিয়োগ করে দেখো, এখানে হয়ে যাচ্ছে 5, এখানে হয়ে যাচ্ছে 3, একই ব্যাপার। অ্যালকোহল ধরে করলেও 5:3, আর জল ধরে করলেও এটা হবে 5:3। ক্লিয়ার? চলো পরেরটা বলছে 756,896 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? তাহলে দেখো, 11 দ্বারা ভাগ করার টেকনিক বা 11 দিয়ে কোনো সংখ্যা ভাগ যায় কিনা সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হয়? অড প্লেস এবং ইভেন প্লেস, অর্থাৎ জোড় স্থানগুলো এবং বিজোড় স্থানগুলো যোগ করব, দিয়ে তাদের ডিফারেন্স দেখব। ডিফারেন্সটা যদি 11, 0 বা 11-র মাল্টিপেলে থাকে তাহলে হবে। তাহলে আমরা দেখবো এইগুলো যোগ করে, অড প্লাস গুলো যোগ করে, তাহলে কত হচ্ছে? 7 + 6 + 9 কত হবে? 22। আবার এই দিকটা যদি যোগ করি কত হবে? 8, 5, 13, 6, 8 + 5 + 6, তাহলে কত? 4, 5, 13, 6, 19। তাহলে আমরা এইটার সঙ্গে এইটার তো এইটা যোগতে হবে এইটার সঙ্গে, তাহলে এইটার সঙ্গে, তাহলে এই তিনটেই মিলে দেখো 19 হয়েছে। তাহলে মিনিমাম আমি যদি 3 যোগ করে দিতাম তাহলে এটা হয়ে যেত 22, এটা হয়ে যেত 22। তাহলে এটার সঙ্গে 3 যোগ করে দিলে তাহলে এটাও তো চেঞ্জ হতো না। আমাকে দেখতে হবে এই 6টা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। মানে যদি 4 যোগ করে দিতাম, এটা 0 হয়ে যেত, এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা চলবে না কিন্তু। ঠিক আছে? তাহলে আমাকে মিনিমাম এমন একটা সংখ্যা যুক্ত করতে হবে যাতে এই 6 থেকে বড়জোর 9 অব্দি যায়, বা আমাদের এখানে এই ডিজিটটা চেঞ্জ হয়ে দশকের ঘরে যাবে না, অর্থাৎ এর সঙ্গে এমন কিছু যোগ করবো যেটা যোগফলটা 10-এর বেশি হবে না, 10 হবে না। তাহলে 3 যদি যোগ করে দিই তাহলে এটা 22 হয়ে যাচ্ছে। 3 যদি যোগ করে দিই 22 হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে 22, 22 হয়ে গেলে হয়ে যাচ্ছে, তাহলে অ্যান্সার হবে 3। এবার যদি এরকম করে যদি না করতে চাও তাহলে এইভাবে ভাগ করতে পারবে। যদি বুঝতে না পেরে থাকো এইভাবেও করবে, কোনো অসুবিধা নেই, এটাও অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, 6, 11, 66, 9, 6, 8, 11, 88 কত হবে? 8, 8 আবার, তাহলে কত হবে? 8, 11, 88, হাতে রইল 9, যাচ্ছে না, দশমিক করলে আবার 6, 8, 11, 88,
কি ভুল করলাম মনে হচ্ছে, 6 × 66, তাই না? 6 × যদি 66 করি তাহলে 9 6, 8 × 88, 8 8 16, 8 8 8 8 হচ্ছে তো, 8 11 88, আবার 9 0 করলে 6, তাহলে কত হচ্ছে 8 11। তাহলে দেখো আমরা এখানে 96 আছে, তাহলে 96 যদি আছে, এটা তো ভাগটা মিললো না, তাহলে এখানে ভাগটা মেলানোর জন্য এখানে 99 করলে মিলবে, হ্যাঁ কি না? 99 হলে মিলবে, তাহলে অ্যান্সার কত হবে? 3, তাই না? 99 হলে মিলতো ভাগটা, 99 নেই, তাই না? যদি 8 দিয়ে করি আমরা, দেখতে পাচ্ছি কত 88, তাহলে কত হচ্ছে 8 আসছে, তাহলে 8 এক্সট্রা আসছে, 8 বিয়োগ করলে, যদি বলতো কত বিয়োগ করতে হবে তাহলে 8 বিয়োগ করতে হবে, কিন্তু কত যোগ করতে হবে? তাহলে 8 আসছে, কিন্তু রাখতে হবে কত? 11, 3 রাখতে হবে। এইভাবেও আমরা করতে পারি, তাই না? চলো পরেরটা, কোনো একটা আসল চক্রবৃদ্ধি সুদের 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে? খুব ইজি ওয়েতে আমরা করব, আমরা কোনো রকম ভাবে কোনো ট্রিক, কোনো সূত্র, ঠিক আছে? তাহলে আমরা কেমন করে করব? 5 বছরে দ্বিগুণ মানে কোনো একটা টাকা, ধরো পি টাকাটা দুগুণ হয়েছে, অর্থাৎ 2p হয়েছে কত বছরে? 5 বছরে। মনে রাখবো কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো একটা নির্দিষ্ট বছরে যদি দুগুণ হয়, আরো যদি ঠিক তত গুণ করে দিই, তত বছর দিই, আরো দুগুণ হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, আমরা এইভাবে ভাববো 8 গুণ হতে হবে, তো 8 গুণ হতে গেলে প্রথমে একবার দুগুণ হয়ে কত হয়েছে? 2p হয়েছে। ভালো করে দেখো, প্রথমে একবার দুগুণ হয়ে কত হয়েছে? 2p হয়েছে। আবার যদি আমি 5 বছর দিই, আবার দুগুণ হয়ে যাবে, আবার 5 বছর দিলে আবার দুগুণ হয়ে কত হবে? 4 গুণ হয়ে যাবে। আবার যদি আমি 5 বছর দিই, তাহলে আবার দুগুণ হয়ে কত হয়ে যাবে? 8 গুণ হয়ে যাবে। তাহলে মোট 8 বছর, 8 গুণ হতে কত বছর সময় লাগছে? 5 বছর, 5 বছর, 5 বছর, অর্থাৎ 15 বছর। এই সিম্পল ভাবে ভাব, ঠিক আছে? দুগুণ হচ্ছে 5 বছরে, তাহলে 8 গুণ হওয়ার জন্য দুগুণ কতবার হতে হবে? হ্যাঁ, দুগুণ কত হবে? 3 বার, তাহলে 3 বার 5 বছর লাগবে, অ্যান্সার হচ্ছে 15 বছর। ক্লিয়ার? চলো পরেরটা, এ এবং বি একসাথে 50 দিনের মধ্যে একটি কাজ করতে পারে। এ যদি বি এর থেকে 40% কম দক্ষ হয়, তাহলে এ একা কত দিনে 60% কাজ করবে? তাহলে এ আর বি এর দক্ষতার একটা প্রশ্ন এসে গেছে। কত পার্সেন্ট কম? এ বি এর থেকে 40% কম। 40% মানে কত? 20/100 কাটাকাটি করলে 2 এর 5, অর্থাৎ 5 এ 2 কম। তাহলে বি যদি 5টা কাজ করে, অর্থাৎ 5 ইউনিট কাজ করে যদি বি, তাহলে এ করবে কত? 2 ইউনিট কম, মানে 3 ইউনিট কাজ করবে, হ্যাঁ কি না? তাহলে এ যদি 3 ইউনিট করে, বি করবে 5 ইউনিট। এদের দক্ষতা থেকে এইটুকু আমি জিনিস বুঝতে পারলাম। তাহলে একসাথে যদি কাজ করে দুজন মিলে, তাহলে একসাথে যদি কাজ করে, একসাথে কাজ করলে কত ইউনিট কাজ করবে? 8 ইউনিট, এ এবং বি মিলে। তাহলে একসাথে যদি এ এবং বি 8 ইউনিট কাজ করে, তাহলে 50 দিনে টোটাল কটা কাজ করবে? 50 8 400টা কাজ করবে, হ্যাঁ কি না? এটা হচ্ছে মোট কাজ, এটাই হচ্ছে মোট কাজ। 50 দিনে একসাথে যতটা কাজ করলে এটাই মোট কাজ। তাহলে এই মোট কাজটির 60% কাজ করবে কে? এ। 60% কাজ মানে কটা কাজ করার কথা বলছে? 240টা কাজ। এই 240টা কাজ কাকে করতে হবে? এই 240টা কাজকে এ কে করতে হবে। তাহলে এ একদিনে কাজ করে কটা? 3টে। তাহলে 240টা কাজ এ, অর্থাৎ পুরো কাজটা 60% কাজ এ কত দিনে করবে? তাহলে 240 এক এক দিনে যদি 3টে করে করে, অর্থাৎ 80 দিনে করবে। তাহলে অ্যান্সার হচ্ছে 80 ডেজ। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। ওকে, চলো কি বলেছে? যদি এ ও বি পূর্ণ সংখ্যা হয়, তাহলে এ টু দি পাওয়ার বি যদি 121 হয়, এ মাইনাস বি টু দি পাওয়ার, এটা মানে টু দি পাওয়ার আছে, কিন্তু চেয়েছে কি এ মাইনাস বি টু দি পাওয়ার কত দেয়া আছে? বি প্লাস 1 ইকুয়াল টু কত? তাহলে দেখো 121 কাকে কি করে হয় গো? 11 স্কোয়ার, তাই না? তাহলে এ এর ভ্যালু হয়ে যাচ্ছে 11 আর বি এর ভ্যালু হয়ে যাচ্ছে 2। তাহলে এখানে মানটা বসিয়ে দাও, 11 মাইনাস 1 আর 2 প্লাস 1, তাহলে কত হচ্ছে? অ্যাকচুয়ালি 10 এর কিউব চেয়েছে, 10 এর কিউব মানে কত? 1000। অপশন সি হয়ে যাচ্ছে উত্তর। ক্লিয়ার? ওকে, দেখো পরের কোশ্চেন কি দেয়া আছে। পরের কোশ্চেন কি দেয়া আছে? 1981 সালের 1 জানুয়ারি রোববার হলে 1983 সালের 1 জানুয়ারি কি বার ছিল? তো কিভাবে করব? তো মনে রাখবো সিম্পল একটা জিনিস, যদি আমাদের ডেট আর তারিখ সেম থাকে, দেখো এখানেও 1 জানুয়ারি,
ডে আর মাস সেম আছে, এখানেও ডে আর মাস সেম আছে। যদি আমাদের ডে এবং মান্থ সেম থাকে তাহলে একটা দারুণ ট্রিক বলছি, কি দেখবো, আমরা শুধু বছর দুটো লিখে দেবো, 1981 থেকে 1983। কি করব, এখান থেকে দেখবো মোট কত দূরত্ব, 2 ঘর। অর্থাৎ আমরা দেখবো বছরের মধ্যে গ্যাপ কত, 2। এবং এই গ্যাপের মধ্যে লিপিয়ার কবার আসছে, 2 বছরে কবার লিপিয়ার আসছে না লিপিয়ার। তাহলে আমি দেখবো গ্যাপ কত এবং এই গ্যাপের মধ্যে লিপিয়ার কবার আসছে। তাহলে লিপিয়ার দেখছি আসছে না, তাহলে লিপিয়ার যদি না আসে অ্যান্সার হয়ে যাবে আগেরটা +2। অর্থাৎ আগে যেই দিনটা ছিল কত ছিল, সানডে +2। তাহলে সানডের পরে 2 দিন হচ্ছে কত হবে, মঙ্গলবার হবে উত্তর। সানডের পরে মানডে, মানডের পরে কি হবে, টুইসডে, মঙ্গলবার হবে উত্তর। ঠিক আছে, নেক্সট পরেরটা, একজন ছাত্রের পরীক্ষায় 63 নম্বরের পরিবর্তে ভুল করে 83 নম্বর নথিভুক্ত করায় ছাত্রদের গড় নাম্বার হাফ করে বেড়ে যায়। তাহলে ক্লাসে কতজন ছাত্র ছিল? এটাকে এক্স দিয়েও করতে পারি, আবার নর্মাল ভাবেও চিন্তা ভাবনা করে কনসেপ্ট কাজে লাগিয়েও করতে পারি। মনে করছি আগে এক্স জন ছিল, তাদের কিছু একটা টোটাল ছিল, মনে করছে ওয়াই ছিল গড়, তাহলে টোটাল ছিল কত, এক্স ওয়াই। এক্স জন ছাত্র ছিল আর গড় ছিল হচ্ছে এইটা, তাহলে টোটাল ছিল কত, এত। এখন কি হয়েছে, 63 পরে ভুল করে, হ্যাঁ কত হয়েছে, নথিভুক্ত করেছে কত 83 নথিভুক্ত করেছে ভুল করে, তাহলে কত এক্সট্রা এসছে, তাহলে এখন গড় হয়ে গেছে কত, এখন এক্স জনের গড় হয়ে গেছে হাফ বেড়ে গেছে। তাহলে হাফ বেড়ে যাওয়া মানে কত, ওয়াই প্লাস 0.5 হয়ে গেছে। তাহলে এখন টোটাল হয়ে গেছে কত, এক্স ওয়াই প্লাস 0.5x। ঠিক আছে, বা 1/2 বেড়ে গেছে, তাহলে 1/2 বেড়ে গেছে মানে কত, x/2। টোটাল এখন কত হবে, এখন এক্স জনের যদি গড় এটা টোটাল কত হবে, এক্স ওয়াই গুণিত x/2, এটা হচ্ছে টোটাল। তাহলে এই টোটালটা বাড়লো কেন, এই টোটালটা বাড়লো কারণ হচ্ছে 63 বদলে 83 লিখেছে, তাহলে কত বেড়েছে, টোটালে কত বেড়েছে, 20 বেড়েছে, তাই না? তাহলে আমি বলতে পারি যে এই টোটাল মাইনাস এই টোটাল, তার কারণ কত বৃদ্ধির জন্য, এই টোটাল থেকে এইটার ডিফারেন্স কত, 20। তাহলে এই দুটোর ডিফারেন্স কত, এক্স ওয়াই থেকে কত বেড়েছে, x/2 বেড়েছে না, তাহলে এইটাই হচ্ছে 20। তাহলে এক্স এর ভ্যালু কত, 40। তাহলে মোট ছিল কত, 40 জন। এটাকে এভাবে না করে, এটা তো আমরা বুঝিয়ে করালাম, যদি আমরা এইভাবে না করে কনসেপ্ট দিয়ে করি তাহলেও হবে। আমি দেখতে পাচ্ছি যে টোটাল হাফ করে বেড়ে গেছে, হাফ করে বেড়েছে কত নাম্বারের জন্য, আমি দেখতে পাচ্ছি 20 এক্সট্রার জন্য হাফ করে বেড়েছে, তাই না? ওকে, 20 এক্সট্রার জন্য হাফ করে বেড়েছে, তাহলে হাফ করে বাড়ে 20 নাম্বারের জন্য। ভালো করে দেখো, টোটাল 20 নাম্বার যদি হাফ বাড়াতে পারে তাহলে কতজন ছিল, তাহলে যতজন ছিল সবার হাফ করে বেড়েছে, হ্যাঁ কি না? ভালো করে বুঝে দেখো, যতজন ছিল সবার হাফ করে বেড়েছে, তাহলে হাফ করে টোটাল কতজনের হাফ করে বাড়লে টোটাল বাড়বে 20। তাহলে কতজনের হাফ 20, কতজন ইন্টু হাফ ইকুয়াল টু 20, তাহলে কত হবে অ্যান্সার 40। 40 এর হাফ করলে তো 20, আমি মনে হচ্ছে এক্স জন ছিল, এক্স জনের হাফ ইকুয়াল টু 20, তাই না? এক্স এর ভ্যালু হচ্ছে 40, এইভাবে করতে পারি। তারপরটা কি বলেছে দেখো, 126 টাকা কেজি দরের ও 135 টাকা কেজি দরের 2 প্রকার মূল্যের চা তৃতীয় একটি প্রকার চায়ের সাথে 1:1:2 অনুপাতে মিশ্রিত করা হলো। যদি মিশ্রিত চায়ের মূল্য 153 টাকা প্রতি কেজি হয় তাহলে তৃতীয় প্রকার চায়ের কেজি প্রতি মূল্য কত ছিল? খুব ইজিলি করা যায়, কিভাবে? আমি দেখবো 126 টাকা কেজি দরের চা 1 কেজি নিয়েছি, 135 টাকার 1 কেজি নিয়েছি, আর এখানে যা দাম হবে সেটা নিয়েছি 2 কেজি। তাহলে টোটাল আমার ক কেজি হচ্ছে, 4 কেজি। তাহলে 4 কেজির, ভালো করে দেখো তো, 4 কেজির টোটাল দাম কত, মেশানোর পর দাম কত দেখতে পাচ্ছি 153 করে। তাহলে মেশানোর পর যদি 153 দাম হয় তাহলে টোটাল কত হবে, এখানে লাস্টে 2 থাকবে, কত, 2, ঠিক আছে, লাস্টে কত থাকবে, 2। লাস্টে যদি 2 থাকে, এখানে ইউনিট ডিজিট কত দেখতে পাচ্ছি, 6, এখানে ইউনিট ডিজিট দেখতে পাচ্ছি 5, তাহলে 6 5 11। তাহলে আমরা এখানেও গুণ করতে হবে এমন একটা জিনিস, 2 হবে। এই দুটো অপশন তো হলো না, কারণ এখানেও 2 করার জন্য এখানে আরো 1 লাগবে, তাহলে 1 করার জন্য 0.5 দিয়ে হতে হবে, তাহলে এই দুটোর মধ্যে একটা উত্তর হবে। এই দুটোর মধ্যে কি করে উত্তর করবো আমরা, তাহলে আমরা টোটাল করেই নিই আমরা। তাহলে আমরা দেখবো টোটাল 4 কেজির মেশানোর পর দাম হয়েছে 153 কেজি, তাহলে 4 কেজির টোটাল দাম কত, 3 4 12 দিয়ে হাতে লাগে 4 5 60 61। এখানে এর দাম কত, 126,
এখানে একদম কত 135, তাহলে বাকিটা নিশ্চয়ই এই 2 কেজির দাম, হ্যাঁ কি না? তাহলে 612 থেকে বিয়োগ করব এই দুটো টোটাল কত হচ্ছে 126, আর 135 এর টোটাল কত 1, তারপরে কত হবে 6, এখানে হবে 3, 361 বিয়োগ করে দাও 1, 5 দিতে, হ্যাঁ, আর এখানে কত 3 আগে 4 2 6, 251। তাহলে এই 251 ক কেজির দাম, এই 2 কেজির দাম, হ্যাঁ কি না? এই দুটোই মিলে হয়েছে 361, টোটাল কত 612, তাহলে বাকি 2 কেজির দাম হচ্ছে 251। তাহলে 1 কেজির দাম কত হবে, 251 কে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে 175। 251 না 351 হচ্ছে, কিছু ভুল করলাম নাকি? আচ্ছা 3 4 12 2 4 15 7, ঠিক আছে, এখানে ভুল করেছি কিছু, দেখি 6 5 11 1, 3 দিয়ে 5 আগে 6, এখানে 2 হবে 261, সরি এটা 261 হবে, এখানে 351 হবে, এখানে 351 হবে, তাহলে 175.5 হবে অ্যান্সার। ওকে, অপশন বি হয়ে যাবে। পরের 14 কোশ্চেনটা কি দেয়া আছে, বলছে কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 17% বাংলায় এবং 18% ইংরেজিতে অকৃতকার্য হয়, মানে ফেল করেছে। যদি বাংলায় এবং ইংরেজিতে উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তাহলে কৃতকার্যের শতকরা হার কত? তাহলে দেখো এখানে বোধটা কি দেয়া রয়েছে সেটা ইম্পর্টেন্ট, উভয়টা খুব ইম্পর্টেন্ট। উভয় বিষয়ে কি দেয়া রয়েছে, ফেল। উভয় বিষয়ে যদি ফেল দেয়া থাকে তাহলে আমরা উত্তর পাবো পাস। পাস ইকুয়াল টু কত হবে 100 মাইনাস সাবজেক্ট, প্রথম সাবজেক্টে ফেল প্লাস সাবজেক্ট 2 তে ফেল মাইনাস বোথ সাবজেক্টে ফেল। আর যদি উভয়টা পাস দেয়া থাকতো, যদি আমাদেরকে ফেলটা বার করতে হতো, ফেলের জন্য সূত্র হয়ে যাবে 100 মাইনাস সাবজেক্ট 1 এ পাস প্লাস সাবজেক্ট 2 তে পাস মাইনাস বোথ পাস। তাহলে এখানে কি হবে, এখানে কি যে পাসটা চেয়েছে, তাহলে পাস ইকুয়াল টু ডাইরেক্ট 100 মাইনাস সাবজেক্ট 1 এ ফেল কত 17, সাবজেক্ট 2 তে ফেল কত 18, আর উভয়তে কত 5, বিয়োগ করে দাও। তাহলে 18 এর সাথে 35 থেকে 5 বিয়োগ করলে কত হবে 30, তাহলে অ্যান্সার হবে 70%। অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি। অপশন বি ইজ আওয়ার অ্যান্সার। অপশন বি ইজ আওয়ার অ্যান্সার। ক্লিয়ার? অপশন বি ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট পরেরটা দেখো কি দেয়া আছে, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস ডট ডট করে 10 স্কোয়ার। যদি এরকম থাকে এটার উত্তর কত হবে, 1 থেকে 10 অব্দি 10 স্কোয়ার অব্দি সংখ্যার যোগফল কত হবে? তো মনে রাখতে হবে আমাদেরকে একটা সিম্পল জিনিস, কি জিনিসটা সেটা আমাদেরকে মনে রাখতে হবে, যদি 1 স্কোয়ার করে 10 স্কোয়ার অব্দি আমরা যাই তাহলে তখন উত্তরটা কত হতো, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট করে যদি আমরা 10 স্কোয়ার যাই তখন উত্তরটা কত হবে। 1 থেকে 10 পর্যন্ত যদি স্কোয়ার থাকে তাহলে মনে রাখতে হবে প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম এনটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ইকুয়াল টু মনে রাখতে হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। তাহলে আমরা 1 থেকে 10 অব্দি বার করবো, তাহলে অ্যান্সার কত হবে, অ্যান্সার কত হবে 10 গুণিত n এর ভ্যালু কত, এখন 10টা n এর ভ্যালু এখানে কত 10, 10 ইন্টু 10 প্লাস 1 মানে কত হবে 11, 10 দুগুণে 20 প্লাস 1 21/6। ওকে, তাহলে কত যাচ্ছে দেখো 3 দিয়ে করলে 3 দুগুণে 6 3 7 21, এটা কত হচ্ছে 5, তাহলে কত হচ্ছে 35 গুণিত এটা, তাহলে কত হবে 385, এটা উত্তর। কিন্তু এটা কার উত্তর, 1 স্কোয়ার থেকে, কিন্তু উত্তরটা তো 1 স্কোয়ার থেকে ছিল না, তাহলে উত্তরটা কি ছিল 2 স্কোয়ার থেকে ছিল, 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ডট ডট করে 10 স্কোয়ার, তাহলে 1 কম ছিল, তাহলে এখানেও আমি 1 কমিয়ে দেবো, 385 থেকে 1 কমিয়ে দাও, তাহলে অ্যান্সার হবে 384। ওকে, অ্যান্সার হয়ে যাচ্ছে 384। অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? ব্যাস, তো এই ছিল আমাদের আজকের সেট অফ দা কোশ্চেন। তো যাদের ক্লাসটা ভালো লেগেছে অবশ্যই ক্লাসটা কিন্তু লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। এবং আজকের কোশ্চেন অফ দা ডে রইল এটা, যেখানে বলা আছে বিনয় একটি চায়ের দোকান চালু করলো, যেখানে সে
25,000 টাকা বিনিয়োগ করে, সে ওই অর্থের 50% ব্যয় করলো দোকানের আসবাবের জন্য এবং 20% ব্যয় করলো দোকানের প্রয়োজনীয় সামগ্রী কিনতে, তাহলে দোকানের জন্য বাকি উপকরণ কিনতে তার হাতে কত টাকা রইল? একদম বেসিক কোশ্চেন আছে, যেটার উত্তর তোমরা আমাকে জানাতে পারবে কমেন্টে জানাবে। যাদের উত্তর ঠিক হবে সেটাকে আমরা লাইক করে দেবো। তো চলো, দেখা হচ্ছে আবার কালকের ক্লাসে ঠিক সন্ধ্যে 7:30টায়। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ অল। অবশ্যই কিন্তু চ্যানেলটা বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে।